সুনীতি ও অভিকের জীবন একসাথে বেশ ভালোভাবে অতিবাহিত হতে থাকে। সিলেটে আসার পর 3 মাস অতিবাহিত হয়েছে। দুজনের সম্পর্ক আরো মজবুত হয়েছে। একে অপরের মন রাঙিয়ে দিয়েছে দুজনে। আপনি থেকে তুমি ডাকে নেমে এসেছে সুনীতি। এখন সে অভিককে তার নাম ধরেই ডাকে। অভিক ও সুনীতির আগামী সপ্তাহে ঢাকায় ফেরার কথা আছে। তবে তার আগে আজ অভিককে একটা গুরুত্বপূর্ণ মিশনে যেতে হবে, যার জন্য সে এখন প্রস্তুতি নিচ্ছে। এদিকে সুনীতির মনে ভয় জেঁকে বসেছে, কারণ সে শুনেছে এই মিশনটা অনেক ঝুঁকিপূর্ণ হতে চলেছে। মূলত সিলেটের সীমান্ত এলাকায় একটা চক্র সক্রিয় অবস্থানে আছে। তারা ভারতের আসামের একটা চক্রের সাথে মিলে দেশের মধ্যে অবৈধভাবে মাদক ও অস্ত্রের আমদানি করছে। এই বিষয়ে গোপন কিছু তথ্য এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। আজ রাতেও এই চক্রের পরিকল্পনা আছে সীমান্ত দিয়ে কিছু নিষিদ্ধ মাদক বাংলাদেশে প্রবেশ করানোর। তাই সেই চক্রকে ধরার জন্য সীমান্তে সেনাবাহিনীকে একটা গোপন মিশনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিক প্রস্তুত হচ্ছিল। সুনীতির চিন্তিত মুখ দেখে সে বলে, এতটা দুশ্চিন্তা করো না নীতি। আমি এর আগেও এমন অনেক ঝুঁকিপূর্ণ মিশনে গিয়েছি, আমার কোনো ক্ষতি হয়নি। সুনীতি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি তো দুশ্চিন্তা করতে চাইছি না, কিন্তু দুশ্চিন্তা নিজে থেকে আমার মাথায় এসে জেঁকে বসেছে। জানি না কেন, নিজের মা বাবাকে হারানোর পর থেকে আমার মাথায় সবসময় সেই দুর্বিষহ ঘটনাটাই ঘুরপাক খায়। অবচেতন মন স্বজন হারানোর বেদনায় মাথা চাড়া দিয়ে ওঠে। বর্তমানে আমার আপন বলতে তো তুমিই আছো অভিক, তাই আমি এখন তোমাকে আর হারাতে চাই না। অভিক সুনীতির চিন্তাটা বুঝতে পারছে, কিন্তু এটা তো তার দায়িত্ব, যা তাকে পালন করতেই হবে। অভিক সুনীতির কাছে এসে তাকে আলতো করে জড়িয়ে ধরে বলে, আমি কথা দিচ্ছি আমার কিছু হবে না। আমি খুব শীঘ্রই ফিরব। আগামী সপ্তাহে তো আমাদের ঢাকা ফেরার কথা। ঢাকায় ফিরে এবার আমরা একসাথে শহর ঘুরব। সত্যি? একদম। অভিকের কথায় সুনীতি ভরসা পায়, স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তোমার ফেরার অপেক্ষায় থাকব। অভিক আবেগের বশে সুনীতির কপালে আলতো করে চুমু খায়। তাদের এই ঘনিষ্ঠ মুহূর্তে হঠাৎ করে আরাফাত সেখানে চলে আসে। সে এখানে মূলত এসেছিল অভিককে ডাকার জন্য, কিন্তু এই দৃশ্য দেখে সে লজ্জায় ফিরে যেতে নেয়। ভুলবশত তার হাতে লেগে একটা ফুলঝুরি পড়ে যায়। অভিক ও সুনীতি চমকে উঠে একে অপরের থেকে দূরে সরে আসে। আরাফাত আমতা আমতা করে বলে, সরি, ভুল সময়ে চলে এসেছি। অভিক কটমট দৃষ্টিতে আরাফাতের দিকে তাকায়। আরাফাত একটা শুকনো ঢোক গেলে সুনীতি লজ্জা পেয়ে সেই স্থান থেকে এক প্রকার দৌড়ে বিদায় নেয়। ঘরে গিয়ে ঢুকে পড়ে এবং দরজাটা লাগিয়ে দেয়। সুনীতি চলে যাওয়ার পর অভিক এগিয়ে এসে আরাফাতের মাথায় গাঁটটা মেরে বলে, তোর কি কোনো আক্কেল নেই? দিলি তো ওকে লজ্জা পাইয়ে। আমার কি দোষ? তোরা দরজা লাগিয়ে রোম্যান্স করতে পারিস না? আমার মতো সিঙ্গেল মানুষ এসব দেখে কতটা কষ্ট পায় তুই কি বুঝবি? অভিক ক্রোধান্বিত হয়ে বলে, দাঁড়া, আঙ্কেল আন্টিকে বলে তোর একটা বিয়ের ব্যবস্থা করছি। হ্যাঁ দোস্ত, জলদি কর, তাহলে আমিও একটু শান্তি পাই। সিঙ্গেল লাইফ আর ভালো লাগছে না। এভাবে কথায় কথায় তাদের সময় চলে যায়। আরাফাত ঘড়ি দেখে বলে, আমাদের যাবার সময় হয়ে গেছে, চল, আমাদের এক্ষুনি বের হতে হবে। অভিক বলে, তুই একটু থাক, আমি নীতির থেকে বিদায় নিয়ে আসি। বলেই অভিক সুনীতির রুমের সামনে এসে দরজায় নক করে। সুনীতির দরজাটা খুলে দিতেই অভিক বলে, আমি এখন বের হচ্ছি, তুমি সাবধানে থেকো। আপনিও সাবধানে থাকবেন। একদম অক্ষত অবস্থায় যেন আপনাকে আমি ফিরে পাই। অভিক হালকা হাসে, আশেপাশে চোখ বুলিয়ে সুনীতিকে কাছে টেনে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। দীর্ঘক্ষণ চুম্বন করে সুনীতিকে ছেড়ে দিয়ে বলে, যে হুকুম মেরে আকা। অভিক, আরাফাত সহ বাকি সবাই সেনাবাহিনীর একটা জিপে করে সীমান্ত এলাকার দিকে যাচ্ছে। ওখানে গিয়ে কিভাবে কি করবে সেই ব্যাপারে সবাই আলোচনা করছিল। এমন সময় অভিকের কাছে ব্রিগেডিয়ার আলমগীর ইসলামের কল আসে। অভিক যেহেতু এই মিশনের হেড, তাই তিনি তাকে কিভাবে মিশন পরিচালনা করতে হবে সেই বিষয়ে সব পরামর্শ দেন। অভিক সবটা মনোযোগ দিয়ে শোনে।
এরপর নিজের টিমকে সবাইকে উদ্দেশ্য করে বলে, সবাই নিজের দৃষ্টি সজাগ রাখবে, মনে রাখবে দুষ্কৃতিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আমাদের কাছে এখন এটা একটা সুবর্ণ সুযোগ। আজ রাতে ওই পাচারকারী চক্রকে যে কোনো মূল্যে ধরতে হবে। সবাই সমস্বরে বলে ওঠে, ইয়েস স্যার। সীমান্ত এলাকায় পৌঁছে সবাই যে যার নির্দিষ্ট স্থানে অবস্থান নেয়। আরাফাত ও অভিক একই সাথে পাশাপাশি অবস্থান করছে। এখনো তাদের হাতে কিছুটা সময় আছে, তাই দুই বন্ধু কিছু ব্যাপার নিয়ে আলোচনা করতে থাকে। কথায় কথায় আরাফাত বলে, তুই কি ভাবিকে এখনো তার মা বাবার মৃত্যুর আসল সত্যটা জানাসনি? অভিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, না রে, এখনো জানিয়ে উঠতে পারিনি। আমার কেন জানি নিজের কাছে কেমন কনফিউশন অনুভব হয়। সুনীতি এখন অনেকটাই স্বাভাবিক, দুঃখ কাটিয়ে উঠেছে অনেকটাই। এই মুহূর্তে ওকে এইসব বলে আবারও দুঃখের দিকে ঠেলে দিতে পারি না, কিন্তু এভাবে লুকিয়ে রাখাও তো ঠিক না। যদি ভাবি কোনোদিন আসল সত্যটা জানতে পারে, তাহলে তিনি আরো বেশি কষ্ট পাবেন। এটা ভেবে যে তুই ওনার থেকে সত্যটা লুকিয়েছিস, এটাও ঠিক। আবার ওই মন্টুকেও এখনো খুঁজে পায়নি পুলিশ। জানি না ও কোথায় গা ঢাকা দিয়ে বসে আছে। এবার ঢাকায় গিয়ে আমি ওকে খুঁজে বের করার চেষ্টা করব। ইতিমধ্যে নিজের চিরচেনা অনেককে লাগিয়ে রেখেছি আমি। গোয়েন্দা বিভাগের লোকেরাও মাঠে নেমেছে, কিন্তু জানি না এই শয়তান মন্টু কোন জাহান নামে লুকিয়েছে যে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে খুঁজে পেলে তুই কি করবি? ওকে উচিত শিক্ষা দেব, সুনীতির বাবা মার মৃত্যুর প্রতিশোধ নেব, তাদেরকে আমি ন্যায় বিচার পাইয়ে দেব। এতে করে তাদের আত্মা শান্তি পাবে, আর সুনীতির কষ্টটাও অনেকটাই লাঘব হবে। এজন্য আপাতত আমি সুনীতির থেকে সত্যটা লুকিয়ে রাখছি। যেদিন মন্টুকে খুঁজে পাবো, ওকে উচিত শাস্তি দেব, সেদিন ওকে সব সত্য জানাবো। এভাবে তাদের কথাবার্তার সমাপ্তি ঘটে। হঠাৎ করেই গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়। সবাই সচেতন হয়ে যায়। পাচারকারী চক্রের লোকেরাও সচেতন হয়ে উঠেছে। তারা সেনাবাহিনীর অবস্থান বুঝতে পেরে তাদের লক্ষ্য করে গুলি ছুটছে, কিন্তু সেনাবাহিনীও পিছু হটছে না, যার ফলে পাল্টাপাল্টি বেশ ভালোই যুদ্ধ লেগে গেছে। অভিক ও আরাফাতও ঝাঁপিয়ে পড়ে যুদ্ধের ময়দানে। কিছুক্ষণ গোলাগুলি চলে, এরপর হঠাৎ করেই বিপরীত দিক থেকে গোলাগুলি থেমে যায়। সেনাবাহিনীর সদস্যরা বুঝতে পারে পাচারকারীরা হয়তো পালিয়ে গেছে। তারা সামনে এগিয়ে যায়। হঠাৎ করেই কয়েকজন সেনাবাহিনীর চিৎকার শুনতে পেয়ে সেই দিকে এগিয়ে যায় আরাফাত ও অভিক। অভিক হন্তদন্ত হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? আমরা একটা মেয়েকে অজ্ঞান অবস্থায় পেয়েছি স্যার। কোন মেয়ে? অভিক এগিয়ে গিয়ে দেখে একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, তার মুখে ভিন্ন দিকে ফেরানো। অভিক মাটিতে বসে পড়ে। মেয়েটির কোনো সাড়া না পেয়ে সে কিছুটা চিন্তিত হয়ে পড়ে। মেয়েটার মুখ নিজের দিকে ফেরাতেই উদ্যত হয়। অতঃপর মেয়েটাকে নিজের দিকে ফেরাতেই অভিক চমকে ওঠে। বিস্ফোরিত নয়নে মেয়েটির মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, আনিশা। অভিক ও আরাফাত সেনা ক্যাম্পের একটি কক্ষের বাইরে বসে আছে। ভেতরের চিকিৎসকরা সেই আগন্তুক মেয়েটির চিকিৎসায় ব্যস্ত। অভিক যেন একটু বেশি চিন্তিত হয়ে উঠেছে মেয়েটিকে নিয়ে। আরাফাত অভিকের উদ্বিগ্নতা লক্ষ্য করছে। সে জানে অভিক কেন এত উদ্বিগ্ন। নিজের প্রথম ভালোবাসার প্রতি সবারই যে একটু বিশেষ অনুভূতি থাকে। আরাফাত অভিকের কাঁধে হাত রাখে। অভিক আরাফাতের দিকে করুণ চোখে তাকায়। আরাফাত বলে, চিন্তা করিস না, ও ঠিক হয়ে যাবে। অভিক উদ্বিগ্ন স্বরে বলে, আমি ভাবতেও পারিনি আরাফাত, এতগুলো বছর পর এভাবে এভাবে ওর সাথে দেখা হয়ে যাবে। আরাফাত একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, হয়তো এটাই নিয়তি ছিল, তাই আজ আবারও তোকে তোর অতীতের সম্মুখীন হতে হলো। এরই মধ্যে ডাক্তার রুম থেকে বেরিয়ে আসে। অভিক তার মুখোমুখি হয়ে বলে, উনি এখন কেমন আছেন? চিন্তার কোনো কারণ নেই মেজর, উনি ঠিক আছেন, ওনার জ্ঞান ফিরেছে। ওনার জ্ঞান ফেরার পর কি উনি কিছু বলেছেন? উনি এখন এখান থেকে চলে যেতে চাইছেন। বেশ উদ্ভট আচরণ করছিলেন। আমি অনেক কষ্টে ওনাকে স্বাভাবিক করেছি।
আমি কি এখন ওনার সাথে দেখা করতে পারি ডাক্তার? হ্যাঁ পারেন, তবে একটু খেয়াল রাখবেন যেন উনি বেশি উত্তেজিত না হয়ে ওঠেন। ডাক্তারের কথা শুনে অভিক রুমের ভেতরে প্রবেশ করে। আগন্তুক রমণী তখনও চোখ বন্ধ করে শুয়েছিল। তার মুখে ফুটে উঠেছে আতঙ্কের ছাপ। অভিক রমণীর মুখপানে তাকিয়ে করুণ স্বরে বলে ওঠে, আনিশা। রমণী পিটপিট চোখ মেলে তাকায়। দীর্ঘদিন পর সেই চিরচেনা কণ্ঠস্বর। ধীর পায়ে উঠে দাঁড়ায়, গুটি গুটি পায়ে এগিয়ে আসে। অভিকের একদম মুখোমুখি দাঁড়িয়ে আবেগে আপ্লুত স্বরে বলে ওঠে, অভি তুই? অভিক যেন খানিকটা দুর্বল হয়ে পড়ে, ভুলে যায় বর্তমান প্রেক্ষাপট। আনিশাকে আলিঙ্গন করে ফেলে আবেগের বশে। অতঃপর নিজের ভুল বুঝতে পেরে দ্রুত সরে আসে। আনিশা অভিকের এমন কাণ্ডে অবাক হয়, হালকা হেসে বলে, এতগুলো বছর পর আমায় দেখে নিশ্চয়ই অবাক হচ্ছিস, তাই না? অভিক বলে ওঠে, এতদিন কোথায় ছিলিস তুই? আমি বোধহয় প্রশ্নটা আগেই করেছি। তুই জানিস না আনিশা, এতগুলো বছর আমি তোকে কোথায় কোথায় খুঁজেছি, কিন্তু সেই রাতের পর, সেই যে তুই হারিয়ে গেলি, এরপর আর তোর কোনো খোঁজ কেউ দিতে পারেনি। আনিশার চোখে মুখের ভাবভঙ্গি হঠাৎ করেই যেন পাল্টে যায়। সে খানিক মশকরা স্বরে বলে, যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে স্বেচ্ছায় আড়ালে লুকিয়ে থাকে তাকে খুঁজে পাওয়া সম্ভব নয়, যদি না সে নিজে থেকে ধরা দেয়। তোর হেয়ালি করার স্বভাব আর গেল না। আনিশা হঠাৎ করেই বলে ওঠে, আমার একটা সাহায্য করতে পারবি অভি? কি সাহায্য? এখন আমায় কোনো প্রশ্ন করিস না প্লিজ। সঠিক সময় হলে আমি নিজেই তোকে সব জানাবো। আপাতত শুধু আমায় কটা দিন একটা নিরাপদ আশ্রয় দে। নিরাপদ আশ্রয়? হ্যাঁ, কেন পারবি না? তুই তো সেনাবাহিনীতে আছিস এখন, তোর জন্য এটা করা নিশ্চয়ই কোনো কঠিন কাজ নয়। আরাফাত অবাক চোখে আনিশার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, অতঃপর বলে, তুই যখন ভরসা করে আমার কাছে নিরাপদ আশ্রয় চেয়েছিস, তখন আমি নিশ্চয়ই তোকে আশ্রয় দেব। তবে মনে রাখিস, আপাতত আমি তোকে কোনো প্রশ্ন না করলেও তোকে যখন আমি প্রশ্ন করব, তখন তোকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। তোর থেকে অনেক কিছু জানার আছে আমার। আনিশা হালকা হেসে বলে, আচ্ছা বেশ, সঠিক সময় আসলে আমি অবশ্যই তোকে সব বলবো, কিন্তু তার জন্য আমাকে সময় দিতে হবে। আনিশার সাথে কথা বলে রুমের বাইরে আসে অভিক। আরাফাত অভিকের জন্যই অপেক্ষা করছিল। অভিক বাইরে আসতেই সে অভিককে জিজ্ঞাসা করে, কি বললো ও? কোথায় ছিল এতদিন? আমরা তো ওকে সবখানে খুঁজেছি, কিন্তু ও আমার কোনো প্রশ্নের উত্তর দেয়নি, শুধু আমার কাছে নিরাপদ একটা আশ্রয় চেয়েছে। আমি ভাবছি ওকে আমাদের কোয়ার্টারে নিয়ে গিয়ে রাখবো। আরাফাত রেগে গিয়ে বলে, তুই কি পাগল নাকি অভিক? আরে এভাবে কিভাবে? আনিশা এতদিন কোথায় ছিল, কিভাবে ছিল, সেটা কেউই আমরা জানি না। ওকে উদ্ধার করা হয়েছে এমন একটি স্থান থেকে যা ছিল অপরাধীদের আস্তানা। এত সব কিছুর পর আমরা কিভাবে ওকে বিশ্বাস করতে পারি? আর তার থেকে বড় কথা, তুই কোন আক্কেলে ওকে তোর কোয়ার্টারে নিয়ে গিয়ে রাখতে চাইছিস? একবারও ভাবলি না সুনীতি ভাবি ওকে দেখে কিরকম রিয়াক্ট করতে পারে? নীতি যথেষ্ট বুঝদার, ওকে সবটা বুঝিয়ে বললেই ও বুঝবে। কিন্তু কোনো কিন্তু নয় আরাফাত। আনিশাকে দেখে আমি যতটা বুঝেছি, ও একদমই ভালো নেই। আগের সেই রূপবতী হাসি খুশি আনিশা একদমই বদলে গেছে। ওর চেহারা একদমই ফ্যাকাশে হয়ে গেছে, পুরো শরীরে কালশিটে দাগ, চেহারায় বিষাদের ছাপ। এত সব কিছু ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না। আমার মনে হচ্ছে এতগুলো বছর আনিশা ভালো ছিল না, ওর সাথে নিশ্চয়ই অনেক খারাপ কিছু হয়েছে। আরাফাত বলে, কিন্তু অভিক, ওকে তুই যে কোয়ার্টারে নিয়ে যেতে চাইছিস, সুনীতি ভাবিকে কি বলবি তুই? বলবো যে ও আনিশা, তোর আর আমার স্কুল ও কলেজের ফ্রেন্ড। ও এখন বিপদে পড়েছে, তাই সাহায্যের জন্য আমাদের কাছে আশ্রয় নিয়েছে। আর এটাই তো সত্যি। তোর মনে নেই, সেই ক্লাস 1 থেকে কলেজ পর্যন্ত আমরা তিনজন বেস্ট ফ্রেন্ড ছিলাম। আজ ওর বিপদে কি আমরা সাহায্য করতে পারি না? আমাদের কি সাহায্য করা উচিত নয়?
আমি কিচ্ছু ভুলিনি অভিক, কিন্তু ভুলিনি এজন্য এটাও মনে রাখিস যে আনিশা কেবল আমাদের বান্ধবী ছিল না, তোর বয়সন্ধিকালের প্রথম প্রেম ছিল। যবে থেকে তুই ভালোবাসা কি সেটা উপলব্ধি করেছিস, তবে থেকেই ওকে একতরফাভাবে ভালোবেসেছিস। আর তারপর ব্যাস আরাফাত, আর কিছু বলিস না প্লিজ। বিশেষ করে নীতি যেন এসব কিছু না জানে। আমি অতীত নিয়ে আর ঘাটাঘাটি করতে চাই না। অতীতের সাথে বর্তমানের তুলনা চলে না। এখন আনিশা আমার কাছে শুধুই আমার ভালো বন্ধু, যার আমার সাহায্যের প্রয়োজন। আরাফাত আর কিছুই বলল না। সুনীতির সময় কাটছে মারাত্মক দুশ্চিন্তায়। অভিক মিশনে যাওয়ার পর প্রায় 12 ঘন্টা অতিবাহিত হয়েছে, কিন্তু তার কোনো খোঁজ নেই। সুনীতি বারবার আল্লাহর কাছে অভিকের জন্য প্রার্থনা করছিল। এত সব উদ্বিগ্নতার মাঝেই হঠাৎ করে কলিং বেলটা বেজে উঠল। সুনীতির মনের আশার আলো জ্বলল যেন। সে এক প্রকার ছুটে গিয়ে দরজা খুলল। দরজা খুলতেই অভিককে দেখতে পেয়ে 7-5 না ভেবেই তাকে শক্ত করে আলিঙ্গন করে। ক্রন্দনরত স্বরে বলে, জানো আমি তোমার জন্য কতটা চিন্তা করছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানি যে তুমি একদম সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছো। সুনীতির কথাটা বলে চোখ মেলে তাকায়। হঠাৎই তার নজর যায় অভিকের পাশে দাঁড়িয়ে থাকা আগন্তুক রমণীর দিকে। আগন্তুক রমণীও তার দিকে অবাক নয়নে তাকিয়ে। অভিক সুনীতির দৃষ্টি লক্ষ্য করে বলে, তোমার সাথে পরিচয় করিয়ে দেই, ও হলো আনিশা, আমার আর আরাফাতের স্কুল ও কলেজ লাইফের ফ্রেন্ড। আর আনিশা, ও হলো সুনীতি, যদিও ওকে আমি নীতি বলে ডাকি, ও আমার স্ত্রী। আনিশা খানিকক্ষণ চমকে ওঠে। তুই বিয়ে করে ফেলেছিস অভি? ইস, আমার দাওয়াতটা মিস হয়ে গেল রে। অভিক সুনীতির উদ্দেশ্যে বলো, আনিশা আনিশা আসলে বিপদে পড়েছে, তাই ও কিছুদিন এখানে আমাদের সাথেই থাকবে। তোমার কোনো আপত্তি নেই তো সুনীতি? সুনীতি এক পলক আনিশার দিকে তাকায়। মেয়েটার চেহারা অনেকটা ফ্যাকাশে এবং দেহের অনেক স্থানে কালশিটে দাগ। এত সব কিছুও তার সৌন্দর্যকে ফিকে করতে পারেনি। দেখে অনুমান করা যাচ্ছে মেয়েটা অসম্ভব সুন্দরী ছিল এক সময়। সুনীতির মায়া হলো খানিক, তাই সে বলল, আমার কোনো অসুবিধা নেই, তুমি ওকে ভেতরে নিয়ে এসো। আনিশা ঘরের ভেতরে প্রবেশ করতে গিয়েই হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। এমন সময় অভিক তাকে ধরে ফেলে। এই দৃশ্য দেখে সুনীতির একদমই ভালো লাগে না। অভিক শক্ত করে আনিশার হাতটা ধরে বলে, সাবধানে চলবি তো নাকি? এখনো নিজের দায়িত্ব নিতে শিখলি না? আনিশা ব্যথিত স্বরে বলে, দায়িত্ব নেওয়ার মতো, সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না যে, তাই নিজে যতটা পেরেছি যত্ন নিয়েছি। বেঁচে আছি, এটাই তো অনেক। আনিশার এমন হেয়ালিপূর্ণ করার মানে সে বুঝল না অভিক। সুনীতি হালকা কেশে বলল, আপনি ভেতরে আসুন আপু, আমি আপনার জন্য গেস্ট রুমটা পরিষ্কার করে দিচ্ছি, কিছুটা সময় দিন আমাকে। অভিক সুনীতিকে লক্ষ্য করে আনিশার থেকে দূরে সরে আসে। আনিশা হালকা হেসে বলে, আমাকে নিয়ে তোমার এত ব্যতিব্যস্ত হতে হবে না নীতি, তোমাকে নিতেই বলি কেমন? আমার থেকে তুমি বয়সে ছোটই হবে। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি একটু সোফায় বসে বিশ্রাম নিন, আমি গেস্ট রুমটা গুছিয়ে আসছি। আর হ্যাঁ অভিক, আমি সকালে স্যুপ তৈরি করেছিলাম, তুমি একটু কষ্ট করে নিয়ে খেয়ে নিও, আর ওনাকেও দিও। বলেই সুনীতি গেস্ট রুমের দিকে পা বাড়ায়। আনিশা সোফায় বসে পড়ে। অভিক রান্নাঘরে গিয়ে স্যুপ নিয়ে এসে আনিশার দিকে একটা বাটি স্যুপ বাড়িয়ে দিয়ে বলে, এটা খেয়ে নে। আনিশা স্যুপটা নিয়ে খেতে থাকে। অভিক নিজেও খেতে থাকে অন্য একটা বাটিতে। আনিশা স্যুপ খেতে খেতে বলে, ভারী লক্ষ্মীমন্ত বউ পেয়েছিস, মেয়েটাকে বেশ ভালো লেগেছে আমার, তোর জন্য এমন কারোরই প্রয়োজন ছিল। অভিকের বুকে কেমন জানি চিনচিনে ব্যথা অনুভব হলো। সে সামান্য হেসে বলল, তোর খবর বল, এখনো কি একা আছিস নাকি বিয়ে শাদিও হয়েছে? অভিকের প্রশ্ন শুনে আনিশা থমকে যায়। খাওয়া থামিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিচের দিকে। তার চোখ মুখ হঠাৎ করে দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। অভিক আনিশার এমন মুখভঙ্গি দেখে হকচকিয়ে যায়। আনিশার কাছাকাছি এসে তার হাতটা ধরে বলে, তুই ঠিক আছিস তো?
আনিশা জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে, হ্যাঁ, আমি একদমই ঠিক আছি। তোর কাছে একটা অনুরোধ, দয়া করে আমি নিজে থেকে কিছু না বলার আগে আমার থেকে কিছু জানতে চাস না? অভিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বেশ, তুই যা চাস তাই হবে। তুই নিজে থেকে না বললে আমি আর তোর কাছে কিছুই জানতে চাইব না। তুই প্লিজ হাইপার হয়ে যাস না। সুনীতি ঘর দোর গুছিয়ে এসে অভিক এবং আনিশাকে এতটা কাছাকাছি দেখে ভড়কে যায়। তার বুকের মাঝে সূক্ষ্ম ব্যথা অনুভূত হয়। কেন জানি এই আগন্তুক রমণীর আগমন তাকে শান্তি দিচ্ছে না। সুনীতি নিজের কষ্ট লুকিয়ে মুখে মেকি হাসি দিয়ে সামনে এগিয়ে এসে বলে, আপনার জন্য গেস্ট রুমটা আমি গুছিয়ে দিয়েছি আপু। আপনি এখন চাইলে ওখানে গিয়ে থাকতে পারেন। সুনীতির গলার স্বর শুনে অভিক উঠে দাঁড়ায়। সুনীতির দিকে তাকিয়ে বলে, আনিশা একটু দুর্বল, তুমি কাইন্ডলি ওকে একটু ধরে ধরে নিয়ে যাও না। ঠিক আছে, বলেই সুনীতি এগিয়ে আসে। আনিশা হালকা করে হেসে বলে, এইটুকুন একটা মেয়ে কিভাবে আমায় সামলাবে বলতো অভি? তোর না আজও কোনো বোধ বুদ্ধি হলো না। সারাটা রাস্তা তো তুই আমাকে ধরে নিয়ে এলি, গেস্ট রুম পর্যন্ত না হয় তুই নিয়ে চল। কি বলো নীতি? অভি, আমাকে গেস্ট রুম পর্যন্ত ধরে নিয়ে গেলে তোমার কোনো আপত্তি নেই তো সুনীতি? আনিশার এহেন কথায় একদমই ভালো লাগে না সুনীতির। তবুও সে ভদ্রতার খাতিরে বলে, না আপু, আপত্তি থাকবে কেন? তবে আমিও কিন্তু আপনাকে নিয়ে যেতে পারি, এতটুকু শক্তি আমার শরীরে আছেই। অভিক বলে ওঠে, না থাক, আনিশা ঠিকই বলেছে, তুমি ওকে সামলাতে পারবে না। তার থেকে বরং আমি ওকে নিয়ে যাই। বলেই সে আনিশাকে ধরে সোফা থেকে টেনে তোলে এবং আস্তে আস্তে তাকে ধরে গেস্ট রুমের দিকে নিয়ে যেতে থাকে। সুনীতির ধৈর্যের সীমা পেরিয়ে যেতে থাকে। সে হনহন করে নিজের রুমের দিকে এগোয়। আনিশা ধরে ধরে গেস্ট রুমে নিয়ে এসে তাকে আলতো করে শুয়ে দেয় অভিক। অতঃপর বলে, তুই এখন এখানে শান্তিতে বিশ্রাম নে, একদম ভয় পাবি না, এখানে তুই একদমই নিরাপদ। বলেই অভিক চলে যেতে নেয়। এমন সময় আনিশা অভিকের হাতটা টেনে ধরে বলে, প্লিজ আমার পাশে একটু বসে থাক না অভিক। তুই চলে গেলে আমার ভীষণ একাকিত্ব বোধ হবে। অভিক আলতো করে নিজের হাতটা সরিয়ে নিয়ে বলে, তোর বিশ্রামের প্রয়োজন আনিশা, তুই একটু ঘুমানোর চেষ্টা কর। আনিশা কাতর স্বরে বলে, আমার চোখে ঘুম আসবে না রে অভি। জানিস কতগুলো দিন আমি ঠিকমতো ঘুমাইনি। এখন পরিস্থিতি এমন যে আমি ঘুমাতে গেলেই যেন ভুলে যাই সব কিছু। তোর শরীর খুব একটা ভালো না, ঘুমানোর চেষ্টা কর। আচ্ছা, চেষ্টা করছি, কিন্তু তুই আমায় ছেড়ে কোথাও যাস না প্লিজ। অন্তত আমি না ঘুমানো পর্যন্ত আমার পাশে বসে থাক। অভিক আনিশার এই অনুরোধটা আর ফেলতে পারে না। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে। অতঃপর কিছু সময় অতিবাহিত হয়। আনিশা ছটফট করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়ে। অভিক উঠে বসে আনিশার গায়ে চাদরটা জড়িয়ে দিয়ে রুমের বাইরে এসে দরজাটা বাইরে থেকে লক করে দিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হয়। নিজের রুমে প্রবেশ করেই অভিক দেখতে পায় সুনীতি ওপাশ ফিরে শুয়ে আছে। সুনীতির দিকে তাকিয়ে হালকা হাসে অভিক। অতঃপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে কাপড় চোপড় বদলে সুনীতির পাশে শুয়ে পড়ে। সুনীতি তখনও অন্যদিকে ফিরেছিল। অভিক সুনীতির পাশে শুয়ে শক্ত করে তাকে জড়িয়ে ধরে সুনীতিকে। সুনীতিকে নিজের কাছে টেনে নিয়ে নেয়। তার মুখটা নিজের দিকে ফিরিয়ে দেখে সুনীতি তখনও চোখটা বন্ধ করেছিল। অভিক সুনীতির কপালে আলতো করে চুমু খেয়ে বলে, আমার উপরে রাগ করেছ তাই না নীতি? সুনীতি কোনো জবাব দেয় না। অভিক সুনীতির এমন মৌনতা দেখে বলে, আনিশা আমার স্কুল এবং কলেজ লাইফের অনেক ভালো বন্ধু ছিল। ওর এই অসহায় অবস্থা দেখেই আমি ওকে এখানে নিয়ে এসেছি। আমি ভেবেছি তুমি ব্যাপারটা বুঝবে। আচ্ছা, ওর উপস্থিতি কি তোমায় কষ্ট দিচ্ছে নীতি? যদি এমন হয় তো বলো, আমি ওকে এখান থেকে অন্য কোথাও নিয়ে গিয়ে রাখবো। সুনীতি এবার চোখ মেলে তাকিয়ে বলে, আমি তো তোমাকে একবারও বলিনি যে ওনার উপস্থিতিতে আমার সমস্যা হচ্ছে। তুমি নিজেই নিজে সবটা ভেবে নিচ্ছ। তাহলে তুমি আমার উপরে অভিমান করে আছো কেন? কেন আমার কি অধিকার নেই তোমার উপরে অভিমান করার?
এই যে তুমি হুটহাট করে মিশনে চলে যাও, জানো আমার কতটা চিন্তা হয় তোমার জন্য। এটাই তো আমার কাজ, নীতি। জানি তো, এজন্যই তো রাগ করে থাকতে পারি না। আমি বুঝতে পারি তোমার ব্যাপারটা, কিন্তু তুমি আমাকে বোঝার চেষ্টা করো না। হঠাৎ এমন কেন মনে হলো? দেখো, আনিশা আপুর এখানে থাকা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমার কি আমাকে এতটা দুর্বল মনে হয় যে আমি ওনাকে ওনার রুমে পৌঁছে দিতে পারতাম না? উফ, তুমি আবার এই ব্যাপারটা নিয়ে পড়লে কেন? কেন পড়লাম সেটা তুমি বুঝবে না অভিক, আমার জায়গায় থাকলে বুঝতে। আসলে তোমরা সব ছেলেরাই এমন। আমার এ নিয়ে আর কিছু বলার নেই। অভিক সুনীতিকে নিজের কাছে টেনে নিয়ে তার ঘাড়ে চুমু দিয়ে বলে, এসব বাদ দাও, আজকের আবহাওয়াটা বেশ সুন্দর, চলো তো। অভিকের এমন কথায় সুনীতি লজ্জায় তার বুকে মুখ লুকায়। অভিক সুনীতির মুখ তুলে তার দিকে মোহিত দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার উপরে ভরসা রাখতে পারো, তুমি ছাড়া আর কাউকে আমি এই নজরে দেখব না। অভিকের কথায় শীতল স্রোত বয়ে যায় সুনীতির শরীর দিয়ে।